অনন্যা দেবী তার নতুন 10 বৌমাকে নিয়ে এক ঘন জঙ্গলের মধ্যে বড় এক অট্টালিকায় গিয়ে ওঠে। অর্থাৎ জঙ্গলের মধ্যে থাকা সেই বড় অট্টালিকা সমান বাড়ি হলো 10 বৌমার শ্বশুর বাড়ি। আর এরকম ঘন জঙ্গলে শ্বশুর বাড়ি দেখে 10 বৌমা ভীষণই অবাক হয়, কারণ তারা নিতান্তই শহরের মেয়ে। সুতরাং এরকম জঙ্গলের মধ্যে কিভাবে তারা জীবন কাটাবে কিছুই বুঝে উঠতে পারে না। আর যার ফলে 10 বৌমা একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে, কারণ জঙ্গল মানে সেখানে বিভিন্ন পশু পাখি এবং পোকামাকড়ের উপদ্রব। তাই তাদের প্রাণীর সংশয় হতে শুরু করে। কি ব্যাপার, তোমরা এরকম অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন? তোমরা ভাবছো তো যে বিয়ের আগে আমি কেন বলিনি যে বিয়ের পর তোমাদেরকে এরকম জঙ্গলে থাকতে হবে, তাই তো? আসলে এই জঙ্গলের মধ্যে জায়গাটা আমার 10 ছেলে একটা রিসোর্ট বানানোর জন্য কিনেছিল, কিন্তু আমার মোটেই রিসোর্ট পছন্দ নয়, তাই আমি বাড়ি বানিয়ে ফেলেছি। আর আমি যেহেতু এখানে থাকি তাই তোমাদেরকেও কিন্তু এখানেই থাকতে হবে। এই বলে শাশুড়িমা 10 বৌমাকে তাদের নিজস্ব ঘর দেখিয়ে দেয়। এভাবে সেদিন থেকে 10 বৌমা তাদের শাশুড়িমা এবং স্বামীদের সঙ্গে জঙ্গলেই থাকতে শুরু করে। আর তাদের শ্বশুর বাড়ি একেবারে ভিন্ন প্রকৃতির দেখতে ছিল। সেই বাড়ির প্রত্যেকটা জানালায় সুন্দর সুন্দর নেট লাগানো ছিল, যাতে কোনো পশু পাখি কিংবা পোকামাকড় ঢুকতে না পারে। আর প্রত্যেকদিন সকালবেলা 10 বৌমার পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে। এমনকি রাত্রিবেলাতেও তারা নানান রকম পশুর শব্দ শুনতে পায়। আর যার ফলে এখন 10 বৌমার বিষয়টা বেশ অ্যাডভেঞ্চারাস বলে মনে হতে শুরু করে। একদিন, আচ্ছা, আমাদের যেহেতু জঙ্গলে শ্বশুরবাড়ি হয়েছে তাই এই শীতকালে পিকনিক করলে কেমন হয়? একদিন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে জঙ্গলে গিয়ে রান্না বান্না করব আর একসঙ্গে বসে খাওয়া দাওয়া করব, বেশ মজা হবে কিন্তু। চাঁদনির কথা শুনে বাকি বৌমা এবং শাশুড়িমা রাজি হয়ে যায়। তাই একদিন সকালবেলা ঘুম থেকে উঠে তারা সবাই মিলে জঙ্গলে বেরিয়ে ফলমূল শাকসবজি তুলতে শুরু করে। এমন সময় প্রিয়াঙ্কার ভীষণ মাংস খেতে ইচ্ছা করে। আর যেহেতু বাজার জঙ্গল থেকে অনেক দূরে, তাই এখন মাংস আনতে গেলে এক বেলা কেটে যাবে। এমন সময় তনুশ্রী বলে, আরে চিন্তা করছো কেন? জঙ্গলের মধ্যে পুকুর থেকে আমরা মাছ ধরেছি, সুতরাং আমরা মাছের ঝোল, মাছের ভাপা, ট্যাংরা মাছের কালিয়া এগুলো খেয়ে পিকনিক করব। আর তাছাড়া ফলমূল তো আছেই, সবকিছু মিলিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। না না, এভাবে জঙ্গলের মধ্যে কাঠ জ্বালিয়ে রান্না করব শুধুমাত্র মাছ খাওয়ার জন্য? আমি তাহলে আর পিকনিকের মধ্যে নেই, আমি ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছি, তোমরা পিকনিক করো। এই বলে প্রিয়াঙ্কা যখন ঘরে যাবে এমন সময় তার স্বামী বিকাশ তাকে আটকায়। আর বিকাশ তখনই বাড়ির মধ্যে ঢুকে একটা বড় তীর ধনুক নিয়ে চলে আসে। আর তারা যেহেতু জঙ্গলে বাস করে তাই প্রাণ রক্ষার জন্য তাদের বাড়িতে সবসময় এরকম অস্ত্র রাখাই থাকে। কিন্তু তার হাতে এত বড় একটা তীর ধনুক দেখে 10 বৌমা খুবই অবাক হয়। আজকে আমরা জঙ্গলে পিকনিক করছি, সুতরাং কাউকে মন খারাপ করতে হবে না, আর এক্ষুনি মাংসের ব্যবস্থা হয়ে যাবে। আর এমন মাংসের ব্যবস্থা করব যে সবাই আজকে অফুরন্ত মাংস খেতে পারবে। এমন সময় সেই জঙ্গলের মধ্যে থেকে অনেকগুলো ছাগলের পাল হেঁটে যায়। আর তখনই বিকাশ তীর ধনুক দিয়ে শিকার করতে শুরু করে দেয়। আর বিকাশ শিকার করার পর অনেক অনেক পাঁঠার মাংস জোগাড় করে নিয়ে আসে, যা দেখে 10 বৌমা খুবই খুশি হয়। প্রিয়াঙ্কা, তোর বর কি সুন্দর শিকার করতে পারে, আর আমরা জঙ্গলে আছি বলেই কিন্তু এরকম ফ্রিতে শিকার করে পাঁঠার মাংস খেতে পারছি। তা না হলে শহরে 1 কেজি পাঁঠার মাংসের 1000 টাকা দাম। আমরা জঙ্গলে আছি, বেশ ভালোই আছি বল। এভাবেই কথা বলতে বলতে 10 বৌমা জঙ্গল থেকে কাঠ জোগাড় করতে শুরু করে। আর কাঠ জোগাড় করা হয়ে গেলে তারা একটা বড় কাঠের উনুন জ্বালিয়ে ফেলে। এভাবে 10 বৌমা মিলে কাঠের উনুনে একেবারে কষিয়ে পাঁঠার মাংস রান্না করতে থাকে। আর রান্না বান্না হওয়ার পর তারা সবাই মিলে একসঙ্গে জঙ্গলের মধ্যে বসে খাওয়া দাওয়া করে। এভাবেই কিছুদিন কাটে। আর একদিন রাত্রিবেলা 10 বৌমা যখন নিজেদের ঘরে ঘুমিয়ে থাকে এমন সময়, এই বাইরে কি ডাকছে গো? ওরে বাবা, আমার কি ভয় করছে, কেমন ভূতের মতো ডাক। আমার তো ঘুম ভেঙে গেল, আমার খুব ভয় করছে গো টিঙ্কু। আরে ভয় পেও না, আমি দেখছি কত রকম জঙ্গলি জানোয়ার ঘুরে বেড়াই, তো হয়তো ওদেরই ডাক, কিন্তু এত কাছাকাছি ডাক আসছে কেন বুঝতে পারছি না। অন্যদিকে বাকি বৌমারাও জঙ্গলি জানোয়ারের ডাক শুনে খাটের উপর বসে ভয়ের চোটে কাঁপতে শুরু করে। আর তারা ভয়ে বাইরে বেরোনোর সাহস পর্যন্ত পায় না। এমন সময় 10 ভাই ঘর থেকে বেরিয়ে সেই ডাকের খোঁজ করতে শুরু করে দেয়। আর 10 বৌমা এক জায়গায় বসে উপরওয়ালার কাছে প্রার্থনা করতে শুরু করে। কেমন পিশাচের মতো ডাক দেখেছিস? এরকম ডাক তো আমি কোথাও শুনিনি। হ্যাঁ, ঠিকই বলেছ, সিনেমাতে যখন ভূত আসতো তখন এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক হতো, কিন্তু এই জঙ্গলে এরকম আওয়াজ হচ্ছে কেন? আমাদের বাড়িতে কি তাহলে ভূত ঢুকে এসেছে?
শোনো না, বলছি বাঘ আসলো না তো? কারণ এত বড় ঘন জঙ্গলে এখানে তো বাঘ থাকাটা স্বাভাবিক। ওরে বাবারে, বাঘ আসলে আমাদেরকে তো খেয়ে নেবে। এমন সময় 10 ভাই জানালা দিয়ে উকি মেরে দেখে যে তাদের জানালার নিচে একটা বড় হিংস্র হায়ানা জন্তু দাঁড়িয়ে আছে, আর তাকে ঘিরে অনেকগুলো বন্য শিয়াল দাঁড়িয়ে আছে। এরকম দৃশ্য দেখে তারা ভয় পেয়ে যায়। এমন সময় তারা 10 বউকে ডেকে নিয়ে আসে আর জানালা দিয়ে এরকম বন্য দৃশ্য তাদেরকে দেখায়, যার ফলে 10 বউ ভয়ের চোটে চিৎকার করতে শুরু করে দেয়। ওরে বাবারে, কত বড় হায়না! আমি বাপের জন্মে এত বড় জন্তু দেখিনি। তারপর এতগুলো বন্য শিয়াল, এরা তো সবাই আমাদেরকে খেয়ে নেবে। আমার খুব ভয় করছে। আমাদের বাড়ির দরজাগুলো ভালো করে বন্ধ করা আছে তো, খোলা পেলেই কিন্তু এরা সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে আসবে আর আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। এগুলো তোমাদের মাংস খাওয়ার জন্যই হয়েছে। তুমি প্রত্যেকদিন জঙ্গলের ছাগলগুলোকে মেরে মেরে পাঁঠার মাংস খাও, তাই জন্য ওরা এখন বদলা নিতে এসেছে। আর এমনিতেই আমি শুনেছি মাংসের গন্ধ পেলেই পশু চলে আসে। এবার কি হবে? এভাবে 10 বৌমা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করছে। এমন সময় তাদের শাশুড়ি মা সেখানে আসে। তোমরা একটু চুপ করবে? এখন এসব কথা আলোচনা করার সময় নেই। তোমরা বরঞ্চ রান্নাঘরে যাও, গিয়ে একটা মশাল জ্বালিয়ে নিয়ে এসো। আমরা মশালের আগুন দেখালেই ওরা ভয়ে পালিয়ে যাবে। এমন কথা শুনে 10 বৌমা রান্নাঘরে যায় আর তারা একটা বড় কাঠের মশাল জ্বালিয়ে নিয়ে আসে। আর যখন তারা একসঙ্গে সেই জঙ্গলের বাড়ি থেকে আগুন দেখায়, তখন পশুগুলো ভয় পেয়ে বনের মধ্যে মিলিয়ে যায়। এভাবেই এই যাত্রায় তারা প্রাণে বাঁচে, কিন্তু বিপদ এখনো কাটে না। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর প্রত্যেক দিনই 10 বৌমা ভয়ে ভুগতে থাকে, কারণ কখনো কখনো বাড়ির মধ্যে তারা সাপ দেখতে পায়, আবার কখনো বন্য বিড়াল রান্নাঘরে ঢুকে আসে। এভাবেই প্রত্যেক দিন তাদেরকে বন্য জন্তুদের সঙ্গে লড়াই করে বাঁচতে হয়। আমরা প্রথম যখন বিয়ে করে এসেছিলাম তখন কত ভালো ছিল বলতো? এই বন্য জন্তুগুলো আমাদের একদম জ্বালাতো না, কিন্তু হঠাৎ করে কি এমন হলো কি জানি, এখন সব বাড়ির মধ্যে ঢুকে আসছে কেন? আমার মনে হয় সত্যি আমরা জঙ্গলের ছাগলগুলোকে মেরে খুব ভুল করেছি। তনুশ্রী ঠিকই বলছিল, ওরা মনে হয় আমাদের থেকে বদলা নিচ্ছে, আর যতক্ষণ পর্যন্ত ওদের বদলা শান্ত হবে না ততক্ষণ ওরা আমাদেরকে জ্বালাবে। তুমি এই কথাগুলো এরকম ভাবে ধরছো কেন? আমি এসব কথা এমনিই বলেছিলাম। তুমি বেকার বেকার আমাকে ভুল বুঝো না। আর আমাদের যখন এরকম জঙ্গলের মধ্যেই থাকতে হবে, তখন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়াই ভালো। সুতরাং বেকার বেকার ভয় পেও না কেউ। হ্যাঁ ঠিকই, আমরা তো এখন এই জঙ্গলের শ্বশুর বাড়িতেই আছি, তাই ওই জঙ্গলি জানোয়ার পশুগুলো কিন্তু আমাদের শ্বশুর বাড়ির সদস্যের মতো, তাই ওরা তো বাড়ির মধ্যে ঢুকবেই। এভাবেই 10 বৌমা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, কিন্তু এখন 10 বৌমা ভয়ের চোটে কিছুতেই বাড়ির বাইরে বেরোয় না। এই জঙ্গলে শ্বশুরবাড়ি হওয়ার পর থেকে বিভিন্ন রকম মেকআপ, সাজাগোজার জিনিস ব্যবহার করতে আমরা ভুলেই গেছি, কারণ জঙ্গলের মধ্যে যে সাজবো আমাদেরকে কি দেখবে বলতো, তাই আর সাজতে ইচ্ছে করে না। আমার কত সুন্দর পারফিউম ব্যবহার করার শখ ছিল, কিন্তু এখন আর পারফিউম ব্যবহার করতে পারি না আমি। এই বলে চাঁদনি নিজের ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বিভিন্ন রকমের সাজগোজের জিনিস নিয়ে সাজতে শুরু করে, আর সে পারফিউমের বোতল থেকে নিজের গায়ে বেশি বেশি করে পারফিউম মেখে নেয়। অন্যদিকে এমন সময় বাকি বৌমা জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে বাড়িতে ফিরে আসে। বাবা, আজকে ভালোই ঠান্ডা আছে, এই কাঠগুলো বাড়ির ভেতরে না জ্বালালে ঘর গরম হবে না। এই তো তনুশ্রী, তিয়াশা, তোরা দরজাটা ভালো করে চেপে বন্ধ করে আয়, আমি কাঠগুলো রান্নাঘরে রেখে আসি। এই বলে প্রিয়াঙ্কা রান্নাঘরে চলে যায়। আর এমন সময় তনুশ্রী এবং তিয়াশা বাড়ির দরজা বন্ধ করতে একেবারে ভুলে যায়, কিন্তু তাদের মধ্যে কেউ অবগত থাকে না যে জঙ্গলি পশুরা পারফিউমের গন্ধে বেশি পরিমাণে আকৃষ্ট হয়, আর এমনকি তারা হামলা করে। আর দেখতে দেখতে কিছুক্ষণ কাটে, আর রাত্রিবেলা যখন 10 বৌমা মিলে বারান্দায় কাঠ জ্বালিয়ে গা গরম করতে বসে, এমন সময় চাঁদনি বলে, এই বারান্দায় এটা কিসের পায়ের ছাপ রে? এরকম ছোট্ট ছোট্ট পায়ের ছাপ কার? আর এই পায়ের ছাপগুলো ডাইনিং টেবিলের তলায় গিয়ে মিলিয়ে গেছে। কোনো বিড়াল ঢুকে আসলো নাকি বলতো? এমন সময় তারা দরজার দিকে তাকিয়ে দেখে যে দরজা একেবারে খোলা, আর যা দেখে তারা সবাই খুবই ভয় পেয়ে যায়। এই বলে 10 বৌমা গুটি গুটি পায়ে হেঁটে যায়, আর টেবিলের তলায় তারা উকি মেরে দেখে যে সেখানে একটা বাঘের চোখ জুলজুল করছে, আর সেই পায়ের ছাপ ছিল বাঘেরই পায়ের ছাপ।
ওরে বাবারে, বাঘ এসেছে, বাঘ এসেছে! আমাদের বাড়িতে জঙ্গল থেকে বড় বাঘ ঢুকে এসেছে, আমাদেরকে বাঁচাও! কে কোথায় আছো? আমাদেরকে বাঁচাও! এভাবে 10 বৌমা বাঘ দেখে নিজেদেরকে ঠিক রাখতে পারে না। তারা প্রচন্ড পরিমাণে চিৎকার করে কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে তাদেরকে এরকম চিৎকার করতে দেখে বাঘ ভালো ভালো পড়ে ওঠে। আর সেখানে এরকম চিৎকার শুনে অনন্যা দেবী ও তার ছেলেরা এসে উপস্থিত হয়। বড় বৌমা, তুমি এত শিক্ষিত মহিলা, তবুও তোমার বুদ্ধি নেই? তুমি জানো না যারা জঙ্গলে বাস করে তারা গায়ে পারফিউম ইউজ করে না? তুমি কেন গায়ে পারফিউম দিয়েছো? আর আজকে তুমি পারফিউম দিয়েছো বলেই বাড়িতে এরকম বাঘ ঢুকে এসেছে। তোমরা ভুলে যেও না যে জঙ্গলটা হলো বন্য পশুদের এলাকা, আর আমরা এখানে বাড়ি করে থাকি মানে আমরা ওদের এলাকাতে থাকি, তাই ওদের শর্ত মতো আমাদেরকে থাকতে হবে। এমন সময় সেই বাঘ তাদেরকে ধাওয়া করতে শুরু করে, আর তারা এদিকে ওদিকে ছোটাছুটি করেও কিভাবে নিজেদের প্রাণ বাঁচাবে বুঝে উঠতে পারে না। ছোটাছুটি করার কোনো দরকার নেই, তোমরা শান্ত হও। ওই বাঘটা এখনো ওদিকেই আছে। আমি বরঞ্চ এই কাঠগুলো সব আগুন দিয়ে জ্বালিয়ে দিই, তাহলে আগুন দেখলেই ওরা পালিয়ে যাবে। এই বলে প্রিয়াঙ্কা সব কাঠ এক জায়গায় জড়ো করে আর তার মধ্যে বেশি বেশি কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়। সেই সাথে বাড়ির সব জানালা দরজা খুলে দেয়, যার ফলে সেই আগুন দেখার পর বাঘ খুবই ভয় পেয়ে যায় আর তখনই দরজা দিয়ে লাফ মেরে বনের মধ্যে চলে যায়। এভাবেই তাদের প্রাণ বাঁচে। কেউ আর সেই জঙ্গলের বাড়িতে থাকতে চায় না, এমনকি অনন্যা দেবীও এখন সেখানে থাকতে ভয় পায়। আমরা আর এখানে থাকবো না, আমি শহরে একটা বড় ফ্ল্যাট দেখেছি, সেখানেই চলে যাব আর সবাই মিলে একসঙ্গে শহরে বসবাস করব, কারণ এখানে থাকলে আমাদের প্রাণের ক্ষতি হতে পারে। শাশুড়ি মায়ের কথা শুনে 10 বৌমা খুবই খুশি হয় আর কিছুদিনের মধ্যেই তারা সেই জঙ্গলের বাড়ি বিক্রি করে দিয়ে শহরে চলে যায় আর সেখানে তারা সাধারণ মানুষের মতো বসবাস করতে শুরু করে। রিমা প্রত্যেক গরমকালেই তার মামার বাড়ি যাওয়ার জন্য তার মা প্রিয়া দেবীর কাছে ভীষণ পরিমাণে বায়না করত। তার মামা বাড়িতে বিভিন্ন রকমের আম গাছ ছিল এবং সেই কারণেই রিমা এমন বায়না করত, কারণ সে ভীষণ পরিমাণে আম খেতে পছন্দ করত। তার পরিবার গরিব হওয়ায় রিমার বাবা মা তাকে আম কিনে খাওয়াতে পারত না। সে ভালো করেই জানতো যে মামার বাড়িতে গেলে তার বড় মামা সুদীপ বাবু তাকে স্নেহ করে অনেক অনেক আম খাওয়াবে। মা, জ্যৈষ্ঠ মাস তো পড়েই গেল, মামা বাড়িতে গাছের সব আম পেকে গেছে, আমরা এবার মামা বাড়ি যাব না মা? আমার ভীষণ আম খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, তোর বড় মামা কালকে ফোন করেছিল, আজকে আমি আর তুই দাদার বাড়িতে যাব। এবার শুনছি আমের ফলন খুব ভালো হয়েছে, আর আমাদের কিছুদিন এমনিতেও দাদার কাছে থাকতে হবে, কারণ তোর বাবার উপার্জন একেবারে কমে গেছে। এখানে থাকলে আমরা না খেতে পেয়ে মরে যাব। কি মজা, কি মজা, আমি আম খাবো, প্রাণ জুড়াবো। কি মজা, কি মজা, আম খাবো তাতা দিনা দিন, আম খাবো তাতে ফুটিয়ে পিন। রিমা তার মামা বাড়ি যাওয়ার কথা শুনে ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়। বেলা হতে না হতেই সে তার মায়ের সঙ্গে মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। অল্প কিছু সময়ের মধ্যেই তারা সুদীপ বাবুর বাড়িতে পৌঁছে যায়। সুদীপ বাবু তার স্ত্রী কমলা দেবীর সাথে বসবাস করত। তার সন্তান না থাকায় সে তার বোনের মেয়েকে ভীষণ পরিমাণে ভালোবাসতো। সে তার বোন এবং তার মেয়েকে দেখে খুবই খুশি হয়। রিমা, মা এসে গেছিস তুই? সেই সকাল থেকে আমি তোদের জন্য অপেক্ষা করছি। এই দেখ, আমি তোর জন্য গাছ থেকে পাকা হিমসাগর আম পাড়িয়ে রেখেছি। রিমা তার চোখের সামনে অনেক পাকা পাকা হিমসাগর আম দেখে ভীষণ পরিমাণে আনন্দিত হয়, কিন্তু তার মামি একেবারেই রিমা ও তার মাকে পছন্দ করত না। তারা আসলেই সে কথায় কথায় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করত। চলে এসেছে ভিখারিগুলো, গরমকাল পড়লেই আম খেতে মামার বাড়িতে চলে আসবে, নিজের টাকা দিয়ে আম কিনে খা তা নয়, আমার বাড়ির গাছের হিমসাগর আম ধ্বংস করতে চলে এসেছে। চুপ করো, তোমার এত বড় সাহস হলো কি করে যে তুমি আমার বোন আর তার মেয়েকে কথা শোনাও? ওরা 100 বার আসবে, 100 বার কেন 1000 বার আসবে, তুমি কোনো কথা বলবে না ওদের। সে মোরগ গিয়ে যাক, কিন্তু তোমার বোনের মেয়ে যেন একটাও হিমসাগর আম না ছই বলে দিলাম, কারণ আমি ওই আমগুলো দিয়ে ম্যাঙ্গো জুস বানিয়ে খাবো। নিজের মামি মায়ের এমন অকথ্য এবং অশ্লীল ব্যবহার দেখে রিমার ভীষণ পরিমাণে কষ্ট লাগে। তার আম খাওয়ার ইচ্ছা করলেও সে আম খেতে পারে না। সে তার মামি মায়ের কাছে এসে বলে, মামি, আমাকে হিমসাগর আম খেতে দাও না গো, আমার আমগুলো দেখে ভীষণ পরিমাণে লোভ লাগছে। আমি যদি আম না খাই তাহলে আমার লোভে যদি সকলের পেট খারাপ হয় তখন কি হবে বলো? সত্যি তো,
এই কথাটা আমি আগে ভেবে দেখিনি। এই ভিখারি মেয়েটার যা লোভ, এই আম যদি আমি ওকে না দিই তাহলে নির্ঘাত আমার পেটের ব্যামো হবে। কমলা দেবী মনে মনে একটা ফোন দিয়ে আটে। সে ভীষণ কুড়ে প্রকৃতির মহিলা হওয়ায় ম্যাঙ্গো জুস বানাতে গিয়ে তার গায়ে জ্বর চলে আসতো। তাই জন্য সে বলে, দেখ রিমা, আমি তোকে একটা শর্তে আম খেতে দিতে পারি। তোকে আমাকে ম্যাঙ্গো জুস বানিয়ে খাওয়াতে হবে, তাহলেই আমি তোকে আম খেতে দেব। ও এই ব্যাপার, আমি তোমাকে ম্যাঙ্গো জুস বানিয়ে খাওয়াবো। আমি জানি কিভাবে ম্যাঙ্গো জুস বানাতে হয়। দেখ, যদি ম্যাঙ্গো জুসের স্বাদ আমার মনের মতো না হয় তাহলে কিন্তু তোকে আম তো খেতে দেবই না, বরং পচা আম তোর মুখে ছুঁড়ে মারবো। রিমা কমলা দেবীর কথায় ম্যাঙ্গো জুস বানাতে রাজি হয়ে যায়। সে রান্নাঘরে গিয়ে সে সুন্দরভাবে ম্যাঙ্গো জুস তৈরি করে। ম্যাঙ্গো জুস তৈরি করার সময় তার হাতে চোট লেগে যায়, তবুও সে সকলের জন্য ম্যাঙ্গো জুস কাচের গ্লাসে করে পরিবেশন করে। সকলেরই তার হাতের ম্যাঙ্গো জুস খেয়ে ভীষণ পরিমাণে ভালো লাগে। কিন্তু ইস, এটা কোনো ম্যাঙ্গো জুস হয়েছে? থু থু, কোনো টেস্টই নেই। তোকে ম্যাঙ্গো জুস বানাতে বলেই আমার ভুল হয়েছে, বেকার আমগুলো নষ্ট হয়ে গেল। সেই সময় সুদীপ বাবুর রিমার হাতে চোটের দিকে নজর পড়ে। রিমা সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে হাতটা লুকিয়ে নেয়। দেখি রিমা, তুই হাত লুকাচ্ছিস কেন? ইস, তোর হাতে তো ভীষণ পরিমাণে আঘাত লেগেছে। কমলা, তোমার লজ্জা করে না? একটা ছোট মেয়ে নিজের হাতে আমাদের ম্যাঙ্গো জুস বানিয়ে খাওয়ালো, আর তুমি তাকে কথা শোনাচ্ছ? না না মামা, আমার কিচ্ছু হয়নি। তোমাদের ম্যাঙ্গো জুস খেয়ে ভালো লেগেছে, এটাই আমার কাছে পাওনা। নাটক করে লোকের মন কেনার চেষ্টা। শুধুমাত্র আম নষ্ট হবে বলে এই ম্যাঙ্গো জুস আমি খাচ্ছি, না হলে ছুঁড়ে ফেলে দিতাম। আর তুই যা বাজে ম্যাঙ্গো জুস বানিয়েছিস, তোকে আমি একটা আম দেখতেও দেব না। আর এই বলে কমলা দেবী তার ঘরে চলে যায়। রিমা মুখ কাচুমাচু করে বাকি ম্যাঙ্গো জুস ফ্রিজে তুলে রেখে দেয়। এইভাবেই কমলা দেবী সবসময় প্রিয়া ও তার মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে। সুদীপ বাবু তাকে বারণ করলেও সে কারোর কোনো কথা শোনে না। রিমা শোন, তুই রোজ ম্যাঙ্গো জুস বানাবি, বুঝলি? যতক্ষণ না পর্যন্ত তোর ম্যাঙ্গো জুসের স্বাদ ভালো হয় ততক্ষণ তুই জুস বানিয়ে যাবি, তাহলেই তুই আম খেতে পারবি। রিমাও বোকার মতো আম খাওয়ার লোভে প্রত্যেকদিন সুন্দর করে তার মামিমাকে ম্যাঙ্গো জুস বানিয়ে খাওয়ায়। কিন্তু কমলা দেবী নানা অজুহাতে রিমার হাতের ম্যাঙ্গো জুসের স্বাদকে খারাপ বলে। এভাবেই প্রায় বেশ কিছুদিন কেটে যায়। একদিন কমলা দেবীর এক বান্ধবী শিবানী তাকে না জানিয়েই কমলা দেবীর বাড়িতে চলে আসে। কমলা দেবী তাকে দেখে ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়। এ কি শিবানী, এতদিন পর তুই আমার বাড়িতে এলি? কি খবর তোর? বছর খানিক হয়ে গেল তোর সাথে আমার দেখা হয়নি, তা এতদিন পর কি মনে করে? বাবা, এমন করে বলছিস যেন আমি নিমন্ত্রণ পত্র নিয়ে তোর বাড়িতে আসবো। সব বলছি, দাঁড়া, আগে কিছু একটা খেতে দে। যা গরম পড়েছে, উফ বাবারে, তারপর বাকি কথা হবে। এই রিমা, কোথায় মরলি তুই? এদিকে আয় তাড়াতাড়ি। রিমা তার মামির ডাক শুনে ঘর থেকে বেরিয়ে আসে। কমলা দেবী তার বান্ধবীকে ম্যাঙ্গো জুস খাওয়ানোর কথা বলে। রিমা সেই মুহূর্তে দৌড়ে রান্নাঘরে গিয়ে ভালো করে ম্যাঙ্গো জুস বানিয়ে নিয়ে আসে। সে শিবানীকে বরফ মেশানো ঠান্ডা ম্যাঙ্গো জুস দিলে সে ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়। শিবানী মনে শান্তিতে ম্যাঙ্গো জুস খেয়ে নেয়। কমলা, তোর চাকরানি তো ভালোই ম্যাঙ্গো জুস বানাই দেখছি। অসাধারণ, আমি তো এমন একজনেরই খোঁজে ছিলাম। আমার এখানে আসার উদ্দেশ্য সফল হয়েছে মনে হচ্ছে। তা যা বলেছিস, ভালোই চাকরানি পেয়েছি। তা তোর এখানে আসার কি উদ্দেশ্য ছিল সেটা তো বল। আর তোকে দুঃখের কথা কি বলবো, আমার বাবার ভীষণ শরীর খারাপ। এই যাই কি সেই যাই অবস্থা। ওনার এখন মরণকালে রোজ রোজ ম্যাঙ্গো জুস খাওয়ার ইচ্ছা হয়েছে। শিবানীর বাবা রতন বাবুর বার্ধক্যজনিত কারণে প্রায় প্রত্যেকদিন শরীর অসুস্থ থাকে। আজকাল তার শরীর আরো খারাপ হয়ে যাওয়ায় সে বিছানা থেকে উঠতে পারে না। ডাক্তারবাবু জবাব দিয়ে দিয়েছিল, আর সেই সময় তার ইচ্ছা হয় রোজ রোজ ম্যাঙ্গো জুস খাবে। শিবানী রতন বাবুকে ম্যাঙ্গো জুস বানিয়ে খাওয়ালেও তার কিছুতেই সেটা পছন্দ হয় না। তাই সে নিজের উপকারের জন্য তার আম পাগল বান্ধবী কমলা দেবীর বাড়িতে এসেছিল। আমি নিশ্চিত যে তোর চাকরানির হাতের ম্যাঙ্গো জুস আমার বাবার ভীষণ পছন্দ হবে। তাই ওকে বল আরো বেশি করে আমাকে ম্যাঙ্গো জুস বানিয়ে দিতে। আমি নিয়ে যাব, তাতে ওর যত টাকা লাগবে আমি ওকে দেব, আর ম্যাঙ্গো জুস বানানোর জিনিসপত্র আমি কিনে দেব।
রিমা ম্যাঙ্গো জুস বানিয়ে টাকা পাবে শুনে কমলা দেবীর ভীষণ পরিমাণে হিংসা হয়। সে তার বান্ধবীর কথায় কিছুতেই রাজি হয় না, কিন্তু এই প্রস্তাবে সুদীপ বাবু এবং তার বোনের কোনো আপত্তি থাকে না। তারা রিমাকে ম্যাঙ্গো জুস বানিয়ে দেওয়ার অনুমতি দিয়ে দেয়। খুব ভালো কথা রিমা, তুই তো তোর মামিকে রোজ ফ্রিতে ম্যাঙ্গো জুস বানিয়ে খাওয়াস, তাতে ওর মন ভরে না, কিন্তু এখন তুই তোর গুণের দাম পাবি, এর থেকে ভালো কি আর হতে পারে বলতো? আর একটা কথা শিবানী, রিমা এবারের চাকরানি নয়, ও আমার বোনের মেয়ে, বুঝেছো? শিবানী সুদীপ বাবুর কথা শুনে অবাক হয়ে যায়। রিমা শিবানী দেবীকে ম্যাঙ্গো জুস বানিয়ে দিলে সেই ম্যাঙ্গো জুস নিয়ে সে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে সে তার বাবাকে ম্যাঙ্গো জুস খাওয়ায়। রতন বাবুর এত সুন্দর ম্যাঙ্গো জুস খেয়ে ভীষণ পরিমাণে ভালো লাগে। বাহ, আমি আমার জীবনকালে এত সুন্দর ম্যাঙ্গো জুস কখনো খাইনি। আমার মনে হয় এবার আমি শান্তিতে মরতে পারবো। শিবানী, আমায় রোজ এমন ম্যাঙ্গো জুস করে খাওয়াবি, কেমন? রতন বাবু গ্রামে চাষের কাজ করত। চাষবাস শেষ করে সে যখন বাড়ি ফিরত, তখন তার স্ত্রী তাকে ঠিক এমনই আমের শরবত বানিয়ে খাওয়াতো। তার স্ত্রী মারা যাওয়ায় সে গ্রামে জমি বিক্রি করে শহরে চলে আসে, কিন্তু সে আর কখনোই ঠিক ওরকমই ম্যাঙ্গো জুসের স্বাদ উপভোগ করতে পারে না। তাই জীবনের শেষ প্রান্তে এসে তার ঠিক এরকমই ম্যাঙ্গো জুস খাওয়ার ইচ্ছে হয়েছিল, আর সেই স্বাদ সে রিমার ম্যাঙ্গো জুসে খুঁজে পায়। তারপর থেকে শিবানী প্রত্যেকদিন রিমার হাতের ম্যাঙ্গো জুস নিয়ে এসে তার বাবাকে খেতে দেয়। শিবানী, আমায় যে মেয়েটা ম্যাঙ্গো জুস বানিয়ে খাওয়াই, তাকে একদিন আমাদের বাড়িতে নিয়ে আসিস তো, ওকে আমার দেখতে ভীষণ পরিমাণে ইচ্ছা করে। ঠিক আছে বাবা, আমি আজকে তোমার জন্য ম্যাঙ্গো জুস নিয়ে আসার সময় রিমাকে সাথে করে নিয়ে আসবো। এই বলে শিবানী কমলা দেবীর বাড়িতে চলে যায়। সে রিমাকে তার সাথে নিয়ে যাওয়ার কথা বলে। রিমা ও তার পরিবার এতে কোনো আপত্তি করে না। রিমা রান্নাঘরে ম্যাঙ্গো জুস বানাতে চলে যায়। রিমা যখন ম্যাঙ্গো জুস বানাচ্ছে, ঠিক সেই সময় সে যখন আমের মিশ্রণ মিক্সিতে দেয় এবং সে মিক্সির সুইচটা অন করতেই তার ভীষণ পরিমাণে কারেন্টের শক লাগে এবং সে ছিটকে মাটিতে পড়ে যায়। সকলে রান্নাঘর থেকে আওয়াজ পেয়ে সেখানে ছুটে আসে। একি, রিমার কি হলো? ও এমন নিথর ভাবে মাটিতে পড়ে আছে কেন? মনে হচ্ছে কারেন্টের শক পেয়েছে। ওকে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি করা দরকার। হ্যাঁ, না হলে বিরাট ক্ষতি হয়ে যাবে। এই বলে সকলে মিলে রিমাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করায়। ডাক্তারবাবু রিমার চিকিৎসা করে। রিমা অত্যাধিক অসুস্থ হওয়ায় তার বাঁচার আশা প্রায় থাকেই না। কমলা দেবী এই দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। আমি চাইনি রিমা এভাবে শেষ হয়ে যাক। আমি শুধু চেয়েছিলাম ও যাতে আর কখনো ম্যাঙ্গো জুস বানানোর সাহস না করে। আসলে রিমা রান্নাঘরে ম্যাঙ্গো জুস বানাতে যাওয়ার আগে কমলা দেবী লুকিয়ে রান্নাঘরে গিয়ে সকলের আড়ালে সে মিক্সির সুইচের তার ঢিলা করে রেখে দিয়েছিল, যাতে রিমার কারেন্টের হালকা শক লাগে। কিন্তু রিমা জোরে সুইচ চালানোই তার ভীষণ পরিমাণে কারেন্টের শক লেগে যায়। এইভাবেই সেটা এক বড়সড় দুর্ঘটনায় পরিণত হয়েছিল। আমার বোনের মেয়ের যদি কিছু হয়ে যায়, আমি তোমাদের সবাইকে পুলিশে ধরিয়ে দেবো বলে দিলাম। ডাক্তারবাবু রিমার চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলে। সকলে মিলে কমলা দেবীকে অনেক খারাপ খারাপ কথা শোনায়। সে নিজের বিবেকের কাছে হেরে গিয়ে রিমার কাছে ক্ষমা চায়। রিমা সুস্থ হলে সে আবার আগের মতো ম্যাঙ্গো জুস বানাতে শুরু করে এবং শিবানী তাকে নিজের বাবার সঙ্গে দেখা করাতে নিয়ে যায়। আই মা, বস আমার কাছে। আমি ম্যাঙ্গো জুস খাওয়ানোর জন্য তোকে অনেক কষ্ট করতে হয়েছে। এই বুড়ো দাদুকে ক্ষমা করে দিস মা। না না দাদু, ঠিক আছে, এতে তো তোমার কোনো দোষ নেই। আমার তো নিজের দাদু নেই, তাই তোমাকে ম্যাঙ্গো জুস বানিয়ে খাওয়াতে আমার ভালো লাগে। রতনবাবু রিমাকে নিজের সিন্দুক থেকে অনেক অনেক সোনা গহনা উপহার হিসেবে দেয় এবং সেই সাথে তাকে অনেক টাকা পয়সাও দেয়। এমনকি রিমার উচ্চশিক্ষার খরচ বহন করার কথাও জানায়। রিমা প্রথমে রতনবাবুর উপহারগুলো নিতে না চাইলেও তারা অনেক পরিমাণে জোর করায় সে শেষ পর্যন্ত সেগুলো নিতে বাধ্য হয়। এভাবে রিমা ও তার মায়ের জীবনে আর কোনো দুঃখ থাকে না। রতনবাবু এক সময় মারা গেলেও শিবানী তাদের দেখাশোনা করে। এভাবেই রিমা তার মায়ের সাথে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।